আসসালামু আলাইকুম। আচ্ছা, আশা করছি শুনতে পাচ্ছ। শুনতে না পাইলে বইলো। ওকে। দেখো, আমরা আমাদের আজকে যে সিলেবাস, আমরা যদি একটু সিলেবাসটা চেক করি, আমরা কোন বিষয় নিয়ে ক্লাস নেব সেটা গতদিনে বলেছি। তো আজকে চলো আরেকটু দেখি। সিলেবাসে আমরা ইন্ট্রোডাকশন টু গ্রামার, ইডিপাস রেক্স এবং অ্যাজ ইউ লাইক ইট এই দুটো শেষ করেছি। আমরা এগুলো যেগুলো শেষ করতেছি এগুলোর হচ্ছে প্রশ্ন পড়ব পরবর্তীতে। এখন আপাতত এইভাবেই আমরা টেক্সট সামারি এভাবে পড়ে যাব। আর এটা করতে আমাদের 3-4 মাস সময় লাগবে। তারপরে আমরা আবার 3-4 মাস ধরে প্রশ্ন পড়বো, দেখবা যে তোমাদের পরীক্ষা শুরু হওয়ারও 3-4 মাস আগে তোমাদের সিলেবাস কমপ্লিট হয়ে গেছে। ইনফ্যাক্ট তখন রিভিশন হয়, যেটাই যে এখন তোমাদের সিনিয়র যারা আছে তাদের ক্ষেত্রে যেটা করতেছে। তো তোমরা কোনো টেনশন করিও না, এটা সিলেবাস কমপ্লিট হয়ে যায়, এটা নিয়ে কোনো টেনশনের কিছু নাই। আর আমি এ টু জেড সবই পড়াবো এবং দেখাবো। দেখো, তো আজকে আমরা যেটা পড়বো, আমরা হচ্ছে রোমান্টিক পোয়েট্রিতে আসব। রোমান্টিক পোয়েট্রিতে এসে আমরা উইলিয়াম ব্লেক, রোমান্টিক পোয়েট উইলিয়াম ব্লেক, তার কবিতাগুলো পড়ব। তো একটু খেয়াল করে দেখো, আমাদের উইলিয়াম ব্লেকের যে কবিতার যে কালেকশন, বা কালেকশন বলতে বা ওনার যে উনি যেটা রচনা করেছেন আর কি, যে বইটা, সে বইটা তো দুইটা খণ্ডে বিভক্ত। একটা হচ্ছে সংস অফ ইনোসেন্স, আরেকটা হচ্ছে সংস অফ এক্সপেরিয়েন্স। ইনোসেন্স অ্যান্ড এক্সপেরিয়েন্স দিয়ে এটাকে সংক্ষেপ করা হয়েছে, কিন্তু আসলে সংস অফ ইনোসেন্স, সংস অফ এক্সপেরিয়েন্স। একটু আমি তোমাদেরকে একটু দেখাই আরো ইয়ে করে। হচ্ছে তিনি আহ, দুইটা ভলিউম তৈরি করেন, একটা হচ্ছে সংস অফ ইনোসেন্স, আরেকটা হচ্ছে সংস অফ এক্সপেরিয়েন্স। এই ইনোসেন্স মানে আমরা যে সময়টাতে বাচ্চাকাল আমাদের যে সময়টাতে থাকে, হ্যাঁ, চাইল্ডহুড, শৈশব, সেই সময়ের মুহূর্তটা, মানে সেই সময়গুলোতে আমরা মানুষরা নিষ্পাপ থাকি না? আমরা অনেক নিষ্পাপ থাকি, আমরা অনেক কিছুই বুঝি না। আমরা হচ্ছে মানে এক কথায় অ্যাডাল্টহুডের যে মানে জিলাপির প্যাঁচ, তারপরে পাপাচার, পঙ্কিলতা, এগুলো আমাদের ভেতরে থাকে না। তো এই সময় আমাদের প্রত্যেকটা অ্যাক্টিভিটি, প্রতিটা কথা, প্রতিটা কাজই অনেক ইনোসেন্স বহন করে। অর্থাৎ আমরা কোনো হ্যাস প্যাচ রাখি না। যে যা বলতেছে মেনে নিচ্ছি, অথবা আমরা যা বলতেছি বড়রাও অনেক সময় মেনে নিচ্ছে। তারপরে আমরা এমন এমন বিষয় নিয়ে অবাক হচ্ছি, যেমন একটা ভেড়া দেখতেছি, ভেড়া দেখেই অবাক। হ্যাঁ, তারপরে একটা ধরো যা যা দেখতেছি তাতে অবাক হচ্ছি। তো এই যে বিষয়গুলো, এই সবগুলো কেন ঘটতেছে? আমরা ইনোসেন্ট, আমাদের আমরা যা বলি তাই সবাই মানে, আর অন্যরা যা বলে আমরাও তাই মানি। আর সংস অফ এক্সপেরিয়েন্স, এই এক্সপেরিয়েন্স মানে এখানে হচ্ছে ধরো অ্যাডাল্টহুড, তুমি যখন অ্যাডাল্ট হয়ে যাচ্ছ, তখন তখন তুমি অনেক কিছুই এক্সপেরিয়েন্স করো। একটা জিনিস হচ্ছে, যেই জিনিসটা আগে তুমি একভাবে ইনোসেন্স দিয়ে এক্সপেরিয়েন্স মানে চিন্তা করতা, বড় হওয়ার পরে তুমি চিন্তা করবে যে আচ্ছা, এটা তো এই বলে গেল একজন, আসলে কি এটাই কি ঠিক? মানে তোমার ভেতরে একটু প্যাচ ঢুকে গেছে এখন। তুমি তোমার এক্সপেরিয়েন্সের মাধ্যমে, অভিজ্ঞতার মাধ্যমে অনেক কিছু শিখে ফেলেছো, এবং তুমি এখন চিন্তা করতেছো, কেউ কিছু বললেও এটার ভালো মন্দ দিকটা তুমি চিন্তা করো, আগে কিন্তু চিন্তা করোনি। ছোটবেলায় যদি বলা হয় যে বাবা এই যে আগুন, লাফ দাও, দেখবা আগুনের মধ্যে তুমি লাফ দিয়ে বসে আছো। কিন্তু বড় হওয়ার পরে, বাবা এই যে মিষ্টি খাও, তখন তুমি কি বলো, আচ্ছা মিষ্টি খাইতে দিচ্ছে কেন? প্যাস, তোমার মাথার ভেতরে প্যাস কাজ করবে, কারণ তুমি ততদিন এক্সপিরিয়েন্স হয়ে গেছো যে এই জিনিসগুলো ঘটে, যে বাজে কাজের ক্ষেত্রে মিষ্টি বিতরণ হয় বা এই সেই। তো তো এই বিষয়টা, যে এই বইটা দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে সংস অফ ইনোসেন্স আর একটা সংস অফ এক্সপিরিয়েন্স। ইনোসেন্সের ভেতরে আছে অনেকগুলি কবিতা, সংস অফ এক্সপিরিয়েন্সের ভেতরে আছে অনেকগুলো কবিতা, এবং এই কবিতাগুলো একটার একটা কন্ট্রাস্ট। কন্ট্রাস্ট বলতে ধরো মানুষের ছোটবেলাটাকে তুলনা করা হয়েছে বড়বেলার সাথে। হ্যাঁ, এবং তুলনা করে এই দুইটার পার্থক্য দেওয়া হয়েছে, যে ছোটবেলায় একরকম ছিল মানুষ, আর বড় হওয়ার পরে মানুষ আরেক রকম। তো আমরা এই কবিতাগুলোতে এই জিনিসগুলোই দেখব। অর্থাৎ এই থিমটাই হচ্ছে, তোমরা অনেক সময় আমাকে প্রশ্ন করতে পারো যে এই কবিতাগুলোর থিম কি। তো এই কবিতাগুলো কোনো একটা পার্টিকুলার একটা কবিতার থিম না। এখানে সমগ্র এই দুইটা বইয়ের বা এই দুইটা খণ্ডের যে থিম, সেটা হচ্ছে, একটা হচ্ছে ইনোসেন্স নিয়ে, মানুষের নিষ্পাপ নিষ্কলঙ্ক একটা হচ্ছে অ্যাটিটিউড নিয়ে আর কি এখানে কথাবার্তা বলা হবে। আর আরেকটা হচ্ছে
মানুষজন এক্সপেরিয়েন্স হয়ে যাচ্ছে, তার ভেতরে যখন পাপাচার ঢুকে যাচ্ছে, মানুষ যখন প্যাসে ভরা মানুষের মন হয়ে যাচ্ছে, সেই সময়ের অবস্থার কথা বলবে। তাহলে এখানকার যদি আমরা থিম ধরি, তাহলে সব কিছুরই থিম হচ্ছে এখানে ইনোসেন্স, আর একটা হচ্ছে এক্সপেরিয়েন্স, এটাই থিম, চাইল্ডহুড বা অ্যাডাল্টহুড। তো আমরা দেখি, চলো আমরা আমরা এই প্রথমে ইন্ট্রোডাকশন, ল্যাম্প, তারপরে চিমনি সুইপার, এই কবিতাগুলো আমরা এইভাবে সিরিয়ালে পড়তে থাকি। দেখি আজকে কয়টা পড়া যায়। আমি অলরেডি দেখো তোমাদের গ্রুপে ছবি দিয়েছি, আমরা যেই ইয়েগুলো পড়বো আজকে সেগুলোর ছবি দিয়েছি। এই যে এগুলো দাগানো আছে বলতে, এটা আমি যে সময় আমরা যে সময় পড়েছি সেই সময়ের বই থেকে আমি তোমাদেরকে ছবি দিচ্ছি। যেমন ওই সময় যেমন উইপ মানে কাদা, এটা আমি জানতাম না, তোমাদের মতোই ছিলাম। তো এখানে আমি আমি বইয়ের ভিতরে লিখে নিতাম। এটা এটা একটা টেকনিক, হ্যাঁ, এটা একটা টেকনিক এরকম যে তুমি এটা যদি উইপ মানে কাদা, এটা ধরো তুমি যদি খাতায় লিখো তাহলে খাতাটা হারিয়ে যাবে, বাট বইয়ের পাশেই যদি এরকম ভাবে লিখে রাখো, তাহলে যেটা হবে যে ওই সময়টাতে পরীক্ষার আগে হয়তো একটু পড়তেছো, তখন আর তোমাকে বারবার ডিকশনারি দেখা দরকার হচ্ছে না। আর এই বইগুলো যত দাগানো থাকবে তত ভবিষ্যৎকে বলতে পারবা যে হ্যাঁ এই দেখো আমরা পড়েছি। আচ্ছা, তো চলো, তো আমরা যখন এটা পড়বো সবসময়ের জন্য মাথায় রাখবো যে এখানে দুইটা মানে জিনিস নিয়ে কবিতা লেখা আছে। একটা হচ্ছে ইনোসেন্স নিয়ে, মানুষের ছোটবেলা নিয়ে, আর একটা হচ্ছে এক্সপেরিয়েন্স নিয়ে, মানুষের বড়বেলা নিয়ে। এবং আমাদের উইলিয়াম ব্লেক হচ্ছে এখানে এগুলো লিখেছেন। উইলিয়াম ব্লেক যদিও রোমান্টিক এজের আগের কবি, কিন্তু তারপরেও রোমান্টিক কবি বলা হয়। আরেকটা জিনিস তোমাদেরকে বোঝাই। তোমাদের এই যে এই যে আহ, এই পার্টটার নাম হচ্ছে রোমান্টিক পোয়েট্রি। এখন রোমান্টিক পোয়েট্রি কেন, তোমরা অনেকেই মনে হতে পারে যে রোমান্টিক পোয়েট্রি কেন কেন রোমান্টিক বলা হচ্ছে। আর রোমান্টিক মানে এখানে ছোটবেলা বড়বেলা, এখানে তো প্রেম প্রীতি ভালোবাসার কথা থাকার কথা, তাই না? তো এই রোমান্টিক পোয়েট্রি সম্পর্কে আমাদের পড়তে গেলে আমাদের হিস্ট্রি পড়ার মানে থাকতে হয়, বা হিস্ট্রি সম্পর্কে একটু জ্ঞান থাকতে হয়। তো হিস্ট্রি কি? আমাদের ইংরেজি সাহিত্যের হিস্ট্রি, ইংরেজি সাহিত্য কোথা থেকে আসলো, কিভাবে কি আসতেছে, কোন রাইটিং কোন এজে, এই যে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার যেটা, এখানে দেখো একটা এজ আছে, সেই এজটাকে বলা হচ্ছে রোমান্টিক এজ। মানে একটা যুগ আছে, সেই যুগটা হচ্ছে রোমান্টিক যুগ। এই যুগে যে সমস্ত কবিতা লেখা হয়েছে সেই সমস্ত কবিতাকেই বলা হচ্ছে রোমান্টিক পোয়েট্রি। এবং আমরা যে কবিতাগুলো পড়বো সেটা এই যুগের লেখা। আরেকটা জিনিস হচ্ছে, এই রোমান্টিক এজের কিছু বৈশিষ্ট্য আছে, বা রোমান্টিক পোয়েট্রির কিছু বৈশিষ্ট্য আছে। সেই বৈশিষ্ট্যগুলি যদি আমরা দেখি, চলো এক নজরে একটু দেখে আসি। আমরা আমাদের এই কবিতাগুলোর মধ্যে এই বৈশিষ্ট্যগুলো পাবো। দেখো, রোমান্টিসিজম বা রোমান্টিক এজ, এইটা হচ্ছে 1798 সাল থেকে 1837 সাল পর্যন্ত। এবং এই সময়টার ভেতরে উইলিয়াম ব্লেক লিখেছেন। উইলিয়াম ব্লেক যদিও তার একটু আগে লিখেছেন। তারপরে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ লিখেছেন, এস.টি. কোলরিডস লিখেছেন। তারপর এস.টি. কোলরিডসের কবিতা তোমরা পাবা, এবারে রাইম অফ দ্য এনশিয়েন্ট ম্যারিনার পাবা, কুবলা খান পাবা। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তো ফার্স্ট ইয়ারেই পেয়েছো। লর্ড বাইরন লিখেছেন, পার্সি বিশি শেলি লিখেছেন, জন কিটস লিখেছেন। এরা হচ্ছে এই যুগের কবি। তো এদের রাইটিং এর ভেতরে কিছু বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্যটা কি? হাই ইমাজিনেশন, অর্থাৎ তিনারা যখন কবিতা লিখেছেন অতি উচ্চ মাত্রার কল্পনা করেছেন। যেমন তোমরা ফার্স্ট ইয়ারে পড়েছিলে না, আই ওয়ান্ডার লোনলি অ্যাজ এ ক্লাউড। হ্যাঁ, ওইখানে কি হচ্ছিল যে ড্যাফোডিল ফুলকে কি বানায় ফেলতেছে, তাই না? তো এই যে উচ্চ মাত্রার হচ্ছে ইমাজিনেশন, এটা আমরা পাবো। লাভ ফর নেচার, আমরা এখানে পাবো যে প্রকৃতির প্রতি ভালোবাসা, এটা পাবো আমরা। ইনফ্যাক্ট আমরা যে কবিতাগুলো পড়বো এখন থেকে সামনে এই রোমান্টিক পোয়েট্রির আন্ডারে, সেগুলোর ভেতরে আমরা এই এই বৈশিষ্ট্যগুলো পাবো। সিম্বলিজম পাবো, এখানে একটা দিয়ে আরেকটা জিনিসকে বোঝানো হয়, এরকম সিম্বল আমরা পাবো। তো এটা একটু মাথায় রেখো যে এই জিনিসগুলো আমাদের থাকবে এখানে। তারপরে হিউম্যান সোল নিয়ে এখানে মেডিটেশন করা হবে, মানে হিউম্যান সোল নিয়ে এখানে কথাবার্তা বলা হবে। হিউম্যান সোল, মানুষের আত্মা, হৃদয়, হ্যাঁ, মন, এইটা নিয়ে কথাবার্তা বলা হবে। স্পন্টিনিটি বা প্রিমিটিভিজম নিয়ে কথা বলা হবে। স্পন্টিনিটি এটা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের বেলা, তখন আমরা এটা দেখব। তারপর ইন্টারেস্ট অফ রিমোট অ্যান্ড লাভ ফর দ্য পাস্ট, অতীত সম্পর্কে ভালোবাসা দেখানো হবে। তো দূরবর্তী কোনো জায়গার ব্যাপারে এখানে ইন্টারেস্ট শো করা দেখানো হবে। এবং স্পন্টেনিটি বলতে ওই যে স্পন্টেনিয়াসলি কবিতাগুলো বের হয়ে আসবে, ফিলিংসগুলো বের হয়ে আসবে। ওই যে তোমরা আই ওয়ান্ডার লোনলি অ্যাজ এ ক্লাউড, ওইটা প্রশ্ন পড়ার সময় তোমরা পড়েছো না যে কবিতা কি? কবিতার ক্ষেত্রে ওখানে সংজ্ঞা দেওয়াই থাকে যে স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস।
তারপরে এই যে সিম্পলিসিটি অফ এক্সপ্রেশন, অর্থাৎ এক্সপ্রেস করা হবে খুবই সিম্পল ভাষা ইউজ করে, খুব সাধারণভাবে, এটাও একটা রোমান্টিক যুগের বড় বৈশিষ্ট্য। এখানে রেভলিউশনারি জিল থাকবে, অর্থাৎ বিদ্রোহ থাকবে, আমরা যেটা পার্সিবিসি শেলির কবিতায় পাবো। ইন্ডিভিজুয়ালিজম যেটা থাকবে সেটা আমরা ওই পার্সিবিসি শেলি, তারপরে আমাদের উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের কবিতায় পাবো। সুপার ন্যাচারালিজম এটা আমরা পাবো এস.টি. কোলরিজের কবিতার ভেতরে, রাইম অফ দ্য এনশিয়েন্ট মারিনার, কুবলা খানের ভেতরে। সাবজেক্টিভিটি মানে কবি তার নিজের কথা বলবে, রাইটিং এর ভেতরে তার নিজের কথা বলবে, তো এইটা আমরা পাবো। মানে এই যুগের যে কবিতাগুলো সেগুলোর ভেতরে এই বৈশিষ্ট্যগুলো রয়েছে। তারপরে মেডিভ্যালিজম বলতে মধ্যযুগীয় অনেক এলিমেন্ট এখানে আমরা পাবো। লাভ ফর বিউটি, এই যে সৌন্দর্যের প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসাটা আমরা পাবো। এই সৌন্দর্য হতে পারে প্রকৃতির কোনো সৌন্দর্য, তারপরে কোনো ছেলের সৌন্দর্য বা মেয়ের সৌন্দর্য, তারপরে হতে পারে আরো অনেক কিছুর আর কি সৌন্দর্যের প্রতি ভালোবাসা, এটা হতে পারে। ইস্কাপিজম একটা জিনিস পাবো। ইস্কাপিজম হচ্ছে, এটা আমরা কিটসের কবিতায় পাবো, যে দুনিয়াকে ভাল লাগে না, দুনিয়ার কষ্ট এটা ভাল লাগে না, এটা থেকে পালিয়ে এসে অন্য জায়গায় চলে যেতে চায়, কল্পনার জগতে। তো এটা আমরা পাবো। লাভ ফর ফ্রিডম অ্যান্ড লিবার্টি, এবং স্বাধীনতার প্রতি ভালোবাসা, এটা আমরা দেখতে পাবো। তারপর প্রিডমিনেন্স অফ লিরিসিজম, অর্থাৎ কবিতাগুলোতে ছন্দ রয়েছে, এই ছন্দের যে একটা আধিপত্য সেটা আমরা দেখতে পাবো। তাহলে এইগুলো হচ্ছে বৈশিষ্ট্য, রোমান্টিক পোয়েট্রির বৈশিষ্ট্য হচ্ছে এইগুলো। এবং তোমরা একটু মাথায় রেখো, এই পেজটাও তোমরা ফলো করতে পারো। এই পেজটা তোমাদেরকে এখান থেকে আমি পরবর্তীতে পড়াবো, যখন হিস্ট্রি পড়াবো তখন। তোমরা এইটাকে ফলো আপে রাখতে পারো। তো এইখান থেকে আমরা এই যে বৈশিষ্ট্যগুলো দেখলাম, এই বৈশিষ্ট্যগুলো আমরা এখান থেকে খুঁজে বার করব। আমি তোমাকে এখানে দেখাবো এই যে বৈশিষ্ট্যগুলো কোথায় কোনটা রয়েছে, আমি এগুলো দেখাবো। আমাদের এই উইলিয়াম ব্লেকের যে কবিতাগুলো, সেগুলোতে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে এই সিম্বলিজমটা পাবো, হিউম্যান সোলের উপরে মেডিটেশনটা পাবো, তারপরে আমরা পাবো হচ্ছে সিম্পলিসিটি অফ এক্সপ্রেশনটা পাবো, তারপরে পাবো হচ্ছে লাভ ফর ফ্রিডম অ্যান্ড লিবার্টি পাবো, তারপরে লিরিসিজম পাবো, এই কয়েকটা। তোমাদের মতো আমার বাসাতেও বাচ্চা কাচ্চাদের একেবারে চিল্লাপাল্লা শুরু হয়ে গেছে। আমার ছেলে মেজোটা, ছোট দুইটা ছেলে, তো দুইটা ছেলের ছোটটা সব একাই সব বাড়ি ঘরে একটু উল্টাপাল্টা করে ফেলে। 15 দিন হলো আমার একটা মেয়ে হয়েছে, 2 ছেলের পরে একটা মেয়ে। এটা তোমাদেরকে বলেছি, আমি বারবার এই জন্য বলি যে আমি খুবই হ্যাপি, এই জন্য তোমাদেরকে বলি। ওকে, এবার আসো আমি সংস অফ ইনোসেন্স থেকে আমাদের কিছু কবিতা আমরা পড়ি। সংস অফ ইনোসেন্সের ভেতরে একটা জিনিস একটু আরেকটা খেয়াল করো। সংস অফ ইনোসেন্সেও ইন্ট্রোডাকশন নামে একটা কবিতা আছে, আবার সংস অফ এক্সপেরিয়েন্সেও ইন্ট্রোডাকশন নামে একই কবিতা। ইন্ট্রোডাকশন, ল্যাম, চিমনি সুইপার, নার্সেস সং, হলি থার্সডে, এই একই নামে আবার কবিতা রয়েছে এখানেও। দেখো ইন্ট্রোডাকশন নামে আছে এখানে, ওখানে আসলে ল্যাম, এখানে আছে টাইগার, মানে তার উল্টা বানানটা খেয়াল করো, টাইগার। তো চিমনি সুইপার ওখানেও আছে, এখানেও আছে, নার্সেস সং ওইখানেও আছে, এখানেও আছে, হোলি থার্সডে ওইখানেও আছে, এখানেও আছে। এখানে একটা আলাদা আছে, সেটা হচ্ছে যে লন্ডন নামে একটা কবিতা। তো চলো আমরা দেখি যে কোথায় কি আছে বা কিভাবে কি। আমরা আগে সংস অফ ইনোসেন্স এগুলো পড়বো। দেখো ইনোসেন্সের ভেতরে যে ইন্ট্রোডাকশন কবিতা আছে সেটাতে কি বলা হচ্ছে, বুঝতে না পারলে জিজ্ঞাসা করবা। হ্যাঁ, এখানে যারা আছো বুঝতে না পারলে জিজ্ঞাসা করবা যে কোনো কথা বুঝিনি, আরেকবার বলেন। যখন তোমরা বুঝবা না তখনই জিজ্ঞাসা করবা। আর যদি বড় প্রশ্ন হয়, হয়তো বড় কিছু, তখন এটা শেষে প্রশ্ন করবা। আর হয়তো এখানে লাইন পড়াচ্ছে, এই লাইনের ভেতর কোনো একটা জিনিস বুঝতে পারলা না, তখনই তোমরা ওইখানে জিজ্ঞাসা করবা। দেখো কবিতার নামে ইন্ট্রোডাকশন, এই সংস অফ ইনোসেন্সেরও ইন্ট্রোডাকশন এই কবিতার মাধ্যমে 1 নম্বর কবিতা। তো এখানে যেটা বলতেছে যে পাইপিং ডাউন দ্য ভ্যালিজ ওয়াইল্ড, পাইপিং সংস অফ প্লেজেন্ট গ্লি, অন এ ক্লাউড আই স এ চাইল্ড অ্যান্ড হি লাফিং সেইড টু মি। অর্থাৎ আমাদের কবি বলতেছেন যে মানে পাইপিং ডাউন দ্য ভ্যালিজ ওয়াইল্ড, অর্থাৎ ওয়াইল্ড মানে বন্য, বন্য যে ভ্যালি রয়েছে, পাহাড়ের উপত্যকা যে বন্য ভ্যালি, সেই দিক দিয়ে পাইপিং ডাউন, অর্থাৎ আমাদের যে স্পিকার, এই কবিতার যে স্পিকার
তিনি বলতেছেন যে আমি সেদিক দিয়ে বাঁশি বাজাচ্ছি, বাঁশি বাজিয়ে বাজিয়ে নিচের দিকে নেমে আসতেছি ওই উপত্যকা ধরে। পাইপিং সংস অফ প্লেজেন্ট গ্লি, এবং আমি যে বাঁশিতে যে গানটা বাজাচ্ছি সেই গানটা হচ্ছে খুবই আনন্দের গান। বুঝো, বলতেছে আমি বাঁশিতে যে গানটা বাজাচ্ছি সেই গানটা খুবই আনন্দের গান। অনেক ক্লাউড আই স এ চাইল্ড, এবং ওই সময়টাতে তিনি বাঁশি বাজাতে বাজাতে তিনি আকাশের দিকে তাকালেন এবং দেখলেন যে আকাশের মেঘের ওপরে একটা বাচ্চা, একটা শিশু যেন ভাসতেছে। অ্যান্ড হি লাফিং সেইড টু মি, এবং সে হাসছে, হাসতে হাসতে আমাকে বলতেছে, আমাকে বলছে, কি বলছে, বলছে মানে বলেছিল, আমাকে বলেছিল। দেখো এখানে এটা হচ্ছে তোমার ওই আই স, মানে এটা পাস্ট টেন্সের কথা বলতেছে। স্পিকার তার অতীতের একটা ঘটনা এখানে বলতেছে যে আমি যখন পাহাড়ের উপত্যকা দিয়ে বাঁশি বাজাতে বাজাতে একটা হ্যাপি সং, ভালো একটা গান বাজাতে বাজাতে পাহাড়ের উপত্যকা দিয়ে নেমে আসতেছিলাম, তখন হঠাৎ করে দেখলাম যে আকাশের মেঘের উপরে একটা বাচ্চা, সে আমার দিকে তাকিয়ে হাসতেছে এবং আমাকে বলছে, কি বলতেছে, পাইপ এ সং অ্যাবাউট এ ল্যাম্প, বলতেছে যে এই পাইপিং সনে এটা বলতে পারে একটা রাখাল, হ্যাঁ, রাখাল বাঁশি বাজাচ্ছে। বলতেছে যে হে রাখাল, তুমি পাইপ এ সং, এখানে পাইপ হচ্ছে ভার্ব, মানে গান বাজানো, তার ওই যে পাইপ মানে আমরা জানি বাঁশি, তো বাঁশিতে গান বাজানোর কথা বলতেছে। তুমি একটা গান বাজাও একটা ভেড়া সম্পর্কে, ল্যাম্প সম্পর্কে। সো আই পাইপড উইথ মেরি চেয়ার, সুতরাং আমি আনন্দের সহিত ওই গান বাজাতে লাগলাম। পাইপার পাইপ দ্যাট সং এগেইন, এবং ওই বাচ্চাটা আবার বলতেছে যে হে পাইপার, তুমি মানে হে বাঁশি বাদক, তুমি ওই গানটা আবার বাজাও, মানে যেই সুখের গানটা বা হ্যাপি সং এই যে ল্যাম্প সম্পর্কে যেটা গাওয়া হইলো সেটার কথা বলতে তুমি এটা আরেকবার বাজাও। বুঝতে না পারলে বইলো, ঘটনাটা একটু মনে রাখার চেষ্টা করো যে একজন লোক রাখাল, সে বাঁশি বাজাচ্ছে, বাঁশি বাজিয়ে বাজিয়ে পাহাড়ের উপত্যকাতে নেমে আসতেছে, তখন সে হঠাৎ করে ক্লাউডের উপরে দেখলো যে একটা বাচ্চা, এটা ধরতে পারো হচ্ছে অ্যাঞ্জেল, বা ধরতে পারো হচ্ছে গড, হ্যাঁ, বা জেসাস ক্রাইস্টেরই একটা হচ্ছে মানে একটা অন্য রূপ আর কি। তো আমরা যে বলতেছিলাম না যে হচ্ছে রোমান্টিক এজের একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে সিম্বলিজম। এই যে সিম্বলিজম মানে হচ্ছে একটা দিয়ে আরেকটা বোঝানো, বা একটা আরেকটা অন্য মানে কোন একটা ওয়ার্ড বসবে অন্য কোনো জিনিসকে বোঝাবে। তো এই জায়গাটাতে সেটাই বলতেছে এখানে, যেমন এই যে চাইল্ড দিয়ে বোঝানো হচ্ছে অ্যাঞ্জেল, অ্যাঞ্জেল বা জেসাস ক্রাইস্ট এখানে না, এখানে অ্যাঞ্জেল বোঝানো হচ্ছে। এই চাইল্ড এখানে অ্যাঞ্জেলের, এবং এই চাইল্ড দিয়ে ইনোসেন্স বোঝানো হচ্ছে, অর্থাৎ একটা ছোট বাচ্চা যে নিষ্পাপ হয় তার কথা সেটা বলা হচ্ছে। এবং বলতেছে যে এই বাচ্চাটা সে হাসছে, সে হাসতে হাসতে আমাকে বলল যে ল্যাম্প সম্পর্কে একটা গান গাও, একটা বাঁশি বাজাও। সুতরাং স্পিকার বলতে, সুতরাং আমি একটা ল্যাম্প সম্পর্কে একটা আনন্দের গান বাজালাম। এরপরে এই বাচ্চাটা আবার বলতেছে যে পাইপার পাইপ দ্য সং এগেইন, বলতে তুমি এই গানটা আরেকবার বাজাও, বা ওই গানটা তোমার বাঁশিতে আরেকবার সুর তুলো। সো আই পাইপড, হি উইপ টু হিয়ার, সুতরাং আমি কি করলাম, আবারও বাজালাম। হি উইপ টু হিয়ার, এবং সে কাঁদলো এইটা শুনে, অর্থাৎ দ্বিতীয়বার যখন আমাকে বাজাতে বলল সেই বাজাতে বলাটা শুনে আমি আবার বাজালাম, এবং এতে করে ওই বাচ্চাটা কাঁদতে শুরু করলো। এবং কাঁদতে কাঁদতে সে বলতেছে, দেখো কোটেশনের ভিতরে যেগুলো আছে সেগুলো কিন্তু ওই বাচ্চাটা বলতেছে। তো কাঁদতে কাঁদতে বলল যে ড্রপ দাই পাইপ দাই হ্যাপি পাইপ, সিং দাই সং অফ হ্যাপি চেয়ার, বলতেছে যে তুমি তোমার পাইপটা রাখো, তোমার যে হ্যাপি পাইপ, অর্থাৎ যে পাইপ দিয়ে তুমি সুখের গান গাচ্ছ সেই পাইপটাকে এবার বলতেছে হ্যাপি পাইপ, মানে বাঁশি। তো বলতেছে তোমার বাঁশিটাকে রাখো, তোমার সুখী যে পাইপটা সেটা, সিং দাই সং অফ হ্যাপি চেয়ার, এবং ওই গানটা এবার তুমি মুখে গাও। এতক্ষণ তো হচ্ছে বাঁশি বাজাচ্ছ, এবার তুমি ওই গানটা মুখে গাও, ওই হ্যাপি মানে ওই আনন্দ নিয়ে, হ্যাপি চেয়ার নিয়ে। সো আই স্যাং দ্য সেম সং সেম এগেইন, সুতরাং ওই গানটা আমি আবারও গাইলাম, এবার কি করলাম, আমি মুখে গাইলাম। হোয়াইল হি ওয়েপড উইথ জয় টু হিয়ার, এবং সেই সময়টাতে সে আনন্দ নিয়ে, এই গানটা শুনে সে আনন্দ নিয়ে কাঁদছিল, মানে আনন্দে চোখের পানি চলে আসতেছে এরকম। একটু খেয়াল করে দেখো যে একটা বাচ্চা, কিন্তু এখানে পুরোটা ইনোসেন্সের কথা বলা হচ্ছে, একটা বাচ্চা
সে গান শুনে খুশি হচ্ছে, আবার বাজাতে বলতেছে, আবার বাজাচ্ছে, আবার বলতেছে না বাঁশিতে না এবার মুখে গাও, মুখে বলা হচ্ছে। এবারও সে আনন্দের অশ্রু তার চোখ দিয়ে বেয়ে পড়তেছে এবং সে কে কাঁদছে আর কি এই গানগুলো শুনে। এবার আবার বাচ্চা বলতেছে, পাইপার সিট দি ডাউন অ্যান্ড রাইট ইন এ বুক দ্যাট অল মে রিড। বলছে হে পাইপার, হে বংশীবাদক, তুমি বসো এবং এই গানটা একটা বইতে লিখে রাখো, যাতে করে সবাই পরবর্তীতে শুনতে পারে। অর্থাৎ তোমার যে হ্যাপি সং, এই গানটা তুমি যে গানটা গাচ্ছ এটাকে লিখে রাখো, নইলে এটা হারিয়ে যাবে। এবং এটা লিখে রাখো যাতে তোমার পরবর্তী জেনারেশন যেন এই সুন্দর গানটা শুনতে পারে। সো হি ভ্যানিসড ফ্রম মাই সাইট। এবং এরপরে যেটা হলো যে আমাদের হচ্ছে এই যে চাইল্ড যেটা মেঘের উপরে ভাসছিল, অ্যাঞ্জেল, সে ভ্যানিসড হয়ে গেল স্পিকারের চোখের মানে দৃষ্টিসীমা থেকে, সেটা ভ্যানিসড হয়ে গেল। অ্যান্ড আই প্লাগড এ হলো রিড। এবং আমাদের স্পিকার বলতেছে এরপরে আমি কি করলাম, একটা হলো রিড তুললাম। মানে ব্যাপার, হলো রিড চিনো কিনা? নলখাগড়া দেখেছো? দেখোনি কে কে একটু বলো, চিনো না কে? একটু হাই হ্যালো করো। নাম হ্যাঁ স্যার, শুনছি ভাই, কখনো দেখিনি, মানে বিলের থাকে সব। আচ্ছা আই হ্যাভেন্ট সিন। আচ্ছা, রিড এই যে এই জিনিস, ধরো কাশফুলের মতো অনেকটা, এই যে এরকম ফাঁপা ভেতরে থাকে, এটা দিয়ে অনেক সময় এই যে এরকম ভাবে মাছ ধরার ইয়েও তৈরি করে কিন্তু। এই যে এগুলো দেখেছো কিনা, এই যে এইগুলো এই যে এরকম ফুল হয় অনেকটা, এই যে তোমার কাশফুলের মতোই হয় এরকম। এই যে এই জিনিসটা হচ্ছে এক্স্যাক্টলি এটা, মানে কাশফুলেরই ইয়ে বলতে পারো। ওকে, এই যে এখানে দেখো আরো ক্লিয়ার করে দেওয়া আছে। তো বলতেছে যে সুতরাং আমি কি করলাম, একটা হলো রিড তুললাম, অর্থাৎ হলো মানে ফাঁপা, শূন্য, তো এই শূন্য ফাঁপা একটা রিড আমি টেনে তুললাম। আই মেড এ রুরাল পেন, এবং এইটাকে আমি একটা কলম বানালাম। আগেকার ওই সময়টাতে তো আর আমাদের মতো এত ফ্যাশনেবল, এত মানে গুড লাক, ম্যাটাডোর এসব ছিল না। তো তখন ওই কলম, কালি দিয়ে কলম বানিয়ে ওই দেখা যাচ্ছে কোনো একটা বাঁশের কঞ্চি, সেটাকে মাথা ছুচালো করে, অথবা এই যে হলো রিড এগুলো মাথা ছুচালো করে এটা দিয়ে দিয়ে লিখতো। আগেকার কবিদের যে ছবিগুলো আমরা যদি দেখি কখনো, এরকম আমরা দেখে থাকি। তারপর ফাউন্টেন যে পেইন্টগুলো, এগুলো তারা ইউজ করতো। তো তখন তো এটা তো আরো আগের কথা। তো ধরলাম যে তখন এই কলম ছিল না। আর এটা যেহেতু একটা রাস্টিক লেভেলের কথা বলতেছে, একজন পাইপার বা একজন রাখালের, যে রাখালের কথা বলা হচ্ছে, এবং সে এমন একটা পরিবেশে আছে, ওইখানে তো আর সে ওই ফাউন্টেন পেইন বা ম্যাটাডোর গুড লাক পায়নি। ওখানে সে কি করেছে, যেহেতু লিখতে বলেছে তুমি এখনই লিখো, নইলে এটা ভুলে যাবা, পরবর্তীতে কেউ শুনতে পাবে না। তো এই জন্য কি করছে, সে ওইখানে সাথে সাথেই একটা হলো রিড তুললো এবং সেটাকে একটা কলম বানালো। অ্যান্ড আই স্টেইন দ্য ওয়াটার ক্লিয়ার। এবং আমি কি করলাম, একটা পরিষ্কার পানিকে হচ্ছে কালিতে পরিণত করলাম, মানে পানি দিয়ে সে কালি তৈরি করলো। ওই যে আমরা এমনিতে জানি না ওয়াটার কালার নামে একটা কালার আছে, তো ওই রকম। অ্যান্ড আই রোট মাই হ্যাপি সংস, এবং আমি আমার ওই সুখের যে গানগুলি সেগুলো আমি লিখে ফেললাম। কেন লিখলাম? এভরি চাইল্ড মে জয় টু হিয়ার, যাতে করে প্রত্যেকটা চাইল্ড পরবর্তীতে এটা শুনে আনন্দ পায়, এই জন্য লিখে ফেললাম। তো এখন তোমাদের মনে হতে পারে যে আচ্ছা এই কবিতার থিম কি? তো এই কবিতার থিম এভাবে আমরা পাবো না, আমরা এই কবিতার সহ আরো বাকি যে কবিতাগুলো সবগুলোর একসঙ্গে হচ্ছে থিম হচ্ছে ইনোসেন্স। দেখো এখানে কোনো পাপ পঙ্কিলতা, কোনো হ্যাস প্যাস কোনো কিছু আছে? কিছুই নাই। এখানে দেখো সাধারণভাবে বলতেছে যে এখানকার স্পিকার বলতেছে যে আমি একদিন পাহাড়ের পাদদেশে বাঁশি বাজাচ্ছিলাম, বাঁশিতে খুব সুন্দর আনন্দের গান বাজাচ্ছিলাম। ঠিক এই সময় আমি দেখলাম যে মেঘের উপরে একটা বাচ্চা বসে আছে এবং সে হাসছে, হাসতে হাসতে আমাকে বলল যে ওই গানটা বলতেছে তুমি একটা ভেড়া নিয়ে একটা গান গাও তো। এখানে ভেড়া কিন্তু আবার জেসাস ক্রাইস্টের সিম্বল। হ্যাঁ, এখানে আমরা আমরা অনেক জায়গায় পাবো সামনে যে কবিতাগুলো, সেগুলোতে জেসাস ক্রাইস্ট, আমরা জানি যে ভেড়া বা এরকম শান্তশিষ্ট প্রাণী, ভেড়া যেরকম আমাদের জেসাস ক্রাইস্টেরও গুণাবলী এরকম, বা গডের গুণাবলীটাও এরকম আমরা সামনের কবিতাগুলোতেই পাবো আর কি এরকম। তো জেসাস ক্রাইস্ট, ল্যাম, তারপরে গড, ইনাদের যে কমন বৈশিষ্ট্য সেটা হচ্ছে ইনারা খুব মিক অ্যান্ড মাইল্ড, মানে শান্তশিষ্ট।
তো এখানে বলতেছে যে পাইপ এ সং অ্যাবাউট এ ল্যাম্ব, মানে জেসাস ক্রাইস্ট সম্পর্কে বা গড সম্পর্কে। তো এইখানে যদিও গড সম্পর্কে না, এখানে হচ্ছে ভেড়া সম্পর্কে। তো এই ল্যাম্প অনেক সময় এই অ্যাঞ্জেল বা চাইল্ড বা জেসাস ক্রাইস্ট বা গড এর সিম্বল হিসেবে ইউজ হয়। এটা আমরা পাবো যখন সিম্বল হিসেবে পড়বো, তখন আমরা বলতে পারবো, মানে বলবো তখন। তো বলতেছে যে তুমি একটা ভেড়া সম্পর্কে গান গাও, সুতরাং স্পিকার বলতেছে যে আমি সুতরাং গাইলাম একটা খুব আনন্দের একটা গান গাইলাম ভেড়া সম্পর্কে। এবার ওই বাচ্চাটা বলতেছে তুমি এটা আরেকবার গাও। তো বলতেছে আমি আরেকবার গাইলাম এবং এই বাচ্চাটা এবার ওইটা শুনে কেঁদে দিল এবং সে বলল তুমি তোমার বাঁশিটা রাখো এবং এখন তুমি ওই গানটা তোমার মুখে গাও। সুতরাং কি করলাম, আমি মুখে গাইলাম এবং ওই বাচ্চাটা শুনে খুব আনন্দ পাচ্ছিল। এরপরে বাচ্চাটা বলল, বাচ্চাটা তো অ্যাঞ্জেল, হ্যাঁ, বাচ্চাটা বলল যে তুমি এবার বসো এবং তুমি একটা বইতে এই গানগুলো লিখে রাখো, যাতে করে এরপরে তোমার পরে অন্যান্য মানুষ যাতে এই গানটা হচ্ছে পড়তে পারে। এটা বলে বাচ্চাটা কি হলো, ভ্যানিশড হয়ে গেল। স্পিকার বলতেছে আমার চোখের সামনে থেকে এটা ভ্যানিশড হয়ে গেল, উধাও হয়ে গেল। এবং তারপরে আমি কি করলাম, একটা হলো রিড তুললাম, সেটাকে কলম বানালাম। রুরাল পেন বলতে যে গ্রাম্য একটা কলম বানালো আর কি। তো রুরাল একটা পেইন্ট বানালো এবং বলতেছে আমি পানি দিয়ে কালার তৈরি করলাম, ওয়াটার কালার তৈরি করলাম এবং তারপর ওই হ্যাপি সংটা লিখে রাখলাম, যাতে করে প্রত্যেকটা বাচ্চা কাচ্চা পরবর্তীতে এই গানগুলো শুনতে শুনতে পারে। তো এই হচ্ছে টোটাল এই কবিতাটা। এই কবিতার হচ্ছে লাইন বাই লাইন আমরা বললাম এবং এখানে এখানকার যে থিম সেটা হচ্ছে ইনোসেন্স এক কথায়। ওকে, এবার চলো আমরা 2 নাম্বার আরেকটা কবিতা আমাদের আছে, সেটা হচ্ছে দ্য ল্যাম্ব। ল্যাম্ব কবিতাটা আমরা এবার পড়ি। এটা এটা পড়লে আমরা অনেক কিছু জানতে পারবো। দেখো, দ্য ল্যাম্ব, ল্যাম্ব মানে আমরা জানি ভেড়া। তো এই জায়গায় দেখো লিটল ল্যাম্ব অর্থাৎ একটা ছোট বাচ্চা, এখানেও একটা ছোট বাচ্চা, একটা ছোট বাচ্চা একটা ভেড়া দেখতে পাইছে, ভেড়ার বাচ্চা। এবার সে ভেড়ার বাচ্চাকে সে প্রশ্ন করতেছে। আমরা ওই যে বলি না যে ছোট বাচ্চারা অনেক সময় বলে না এই এই তুই কি করিস, খাবো আমার সাথে খাবি, এই কথাগুলো আমরা বলি না, অনেক সময় বাচ্চারা বলে না, সেই কথাটাই এখানে ধরা হচ্ছে। একটা ছোট বাচ্চা একটা ভেড়াকে পেয়েছে এবং ভেড়াকে প্রশ্ন করতেছে, লিটল ল্যাম্ব, ছোট্ট ভেড়া, হু মেড থি, তোমাকে কে বানিয়েছে, ডোস্ট দাও নো হু মেড থি, তুমি কি জানো কে তোমাকে বানিয়েছে, গিভ দি লাইফ, তোমাকে কে জীবন দিয়েছে, অ্যান্ড বিট দি ফিড, কে তোমাকে খাবার দিয়েছে, খেতে দেয়, বাই দ্য স্ট্রিম অ্যান্ড ওভার দ্য মিড, অর্থাৎ কে তোমাকে খেতে দেয় নদীর যে স্ট্রিম বা পানি, হ্যাঁ, স্ট্রিম বলতে ছোট ছোট যে জলস্রোত, ছোট ছোট যে নদী সেগুলো আর কি। তো বলছি নদীর ভেতর থেকে পানি তোমাকে কে খেতে দেয়, অথবা ওভার দ্য মিড, মিড মানে হচ্ছে মাঠ, তো মিডো এগুলো মানে হচ্ছে মাঠ। তো এই মাঠের যে ঘাস, ঘাস লতা পাতা, এগুলো তোমাকে কে খাওয়ায়, কে খেতে দেয়, গিভ দি ক্লোথিং অফ ডিলাইট, তোমাকে এত সুন্দর চমৎকার একটা জাম মানে ক্লোথিং একটা পোশাক দিয়েছে কে, তুমি জানো, মানে ভেড়ার যে লোমশ যে চামড়া, এটাই তো তার জন্য একটা মানে পোশাকের মতো। তো এই জন্য বলতেছে তোমাকে এত সুন্দর চমৎকার আনন্দের একটা হচ্ছে ইয়ে কে দিল, তুমি কি জানো ক্লোথিংটা কে দিয়েছে, ক্লোথিংটা কেমন, সফটেস্ট ক্লোথিং উলি ব্রাইট, অর্থাৎ এই এই যে মানে পোশাকটা খুবই নরম কোমল, খুবই উলি, উল উল আর কি, যেটা পশমি আর কি, এবং ব্রাইট এবং চকচকে। ভেড়াগুলো কিন্তু আমাদের দেশে যেটা হয় যে ভেড়া ওই হচ্ছে কাদা টাদার ভেতরে থাকে, তো ময়লা প্রস্রাব পায়খানা করে ওর ভেতরেই থাকে, এজন্য দেখতে ঘিটঘিটে লাগে বা ইয়া, কিন্তু বাহিরের দেশগুলোতে ভেড়া কিন্তু অনেক চকচকে হয় এবং দেখতে খুব সুন্দর লাগে, গড্ডালিকা আর কি। তো বলতেছে যে তোমাকে যে ক্লোথিংটা দিয়েছে এটা কে দিয়েছে তুমি জানো, হ্যাঁ, এই ক্লোথিংটা কেমন, সফটেস্ট ক্লোথিং উলি ব্রাইট, গিভ দিস আস এ টেন্ডার ভয়েস, তোমাকে এত সুন্দর মোলায়েম কচি একটা ভয়েস দিয়েছে কে তুমি জানো, মানে ভেড়ার যে ডাক, ভেড়া কি ব্যা ব্যা এরকমটাই করে সর্বোচ্চ, এবং ভেড়ার ডাকগুলি খুব সুন্দর হয়, বিশেষ করে ভেড়ার বাচ্চা যেগুলো সেগুলোর ডাক তো আরো অসাম হয়। তো এটাই বলতে তোমাকে এত সুন্দর কচি ভয়েস, নরম মোলায়েম কচি ভয়েস কে দিয়েছে তুমি কি জানো, মেকিং অল দ্য ভেলস রিজয়েস, যেই ভয়েস দিয়ে, মানে এখানে ভয়েসের কথা বলতেছে, যে ভয়েস দিয়ে তুমি সমস্ত উপত্যকা, ভেল বলতে ভেলস বলতে ভ্যালিস,
মানে উপত্যকাকে রিজয়েস করো, তুমি আনন্দিত করে তোলো। এই ভয়েসটা কে দিয়েছে তোমাকে জানো? দেখো এই সবগুলো কিন্তু প্রশ্ন করতেছে। এই যে এই প্রশ্নগুলো, এগুলোকে বলা হয় রেটোরিক্যাল কোশ্চেন। অর্থাৎ দেখো প্রশ্ন করতেছে, এরপরে কিন্তু সাথে সাথে অ্যান্সার দিচ্ছে না, লাস্টে যায় দিবে, বা অনেক সময় হয়তো দিবেই না। হ্যাঁ, তো এইখানে প্রশ্নের অ্যান্সার দিবে আর কি, আমরা পাবো। তো এখানে এইটুকুতে আরো যেটা বলতেছে এরপরে যে লিটল ল্যাম্ব হু মেড দি, লিটল ল্যাম্ব কে তোমাকে বানিয়েছে, কে তোমাকে সৃষ্টি করেছে। ডোস্ট দাও নো হু মেড দি, তুমি কি জানো কে তোমাকে বানিয়েছে। লিটল ল্যাম্ব আই উইল টেল দি, লিটল ল্যাম্ব আমি তোমাকে বলবো। লিটল ল্যাম্ব আই উইল টেল দি, অর্থাৎ আমি তোমাকে বলবো কে তোমাকে বানিয়েছে। দেখো আমরা যদি এইটুকুকে নিয়ে আরেকবার যদি চিন্তা করি, একটা ছোট বাচ্চা হচ্ছে একটা ছোট ভেড়ার বাচ্চাকে পেয়েছে, পেয়ে তাকে প্রশ্ন করতেছে যে লিটল ল্যাম্ব, ছোট্ট ভেড়া, তুমি কি জানো কে তোমাকে বানিয়েছে, সৃষ্টি করেছে। তুমি কি জানো কে তোমাকে বানিয়েছে, এটা আরেকবার বলতেছে। কে তোমাকে লাইফ দিয়েছে, কে তোমাকে নদীর পানি খেতে দেয়, ময়দানের ঘাস লতা পাতা খেতে দেয়, তুমি কি জানো। কে তোমাকে এত সুন্দর চমৎকার একটা পোশাক দিয়েছে, নরম মোলায়েম পশমি এবং উজ্জ্বল সাদা রঙের পোশাক, কে তোমাকে দিয়েছে, তুমি কি জানো। কে তোমাকে এত সুন্দর ভয়েস দিয়েছে, যে ভয়েস দিয়ে তুমি পাহাড়ি উপত্যকাগুলোকে একেবারে আনন্দে ভরে রাখো। লিটল ল্যাম্ব, কে তোমাকে বানিয়েছে, কে তোমাকে সৃষ্টি করেছে, কে তোমাকে দুনিয়াতে পাঠিয়েছে, তুমি কি জানো। ওকে, ব্যাপার না, আই উইল টেল ইউ। মানে এখানে দি বলতে ইউ, ওই যে তোমরা জানো যে শ্যাল আই কম্পেয়ার দি, ওইখানকার এটাই। তো বলতেছে আমি তোমাকে এটা বলবো, নো প্রবলেম, আমি তোমাকে এটা বলবো। এবার সে এটার অ্যান্সার গুলো দিচ্ছে। দেখো এখানে ব্যাপারটা এরকম, যে তোমাকে বানিয়েছে, হি ইজ কল্ড বাই দাই নেম, যে তোমাকে বানিয়েছে তোমার নামেই তাকে ডাকা হয়। ফর হি কলস হিমসেলফ এ ল্যাম্ব, কারণ সে নিজেকেই বলেছে যে সে নিজেই একজন ল্যাম্ব। দেখো হি গুলো সব ক্যাপিটালাইজ করা। হি ইজ মিক, এখানে এই হিমসেলফ মানে হচ্ছে গড, মনে রাখো হিমসেলফ বলতে হচ্ছে গড। হি ইজ মিক, তিনি অনেক শান্ত। হি ইজ মাইল্ড, তিনি অনেক জেন্টেল, শিষ্ট, ভদ্র। হি বিকেম এ লিটল চাইল্ড, সে একটা লিটল চাইল্ড হয়েছিল। ওই যে জেসাস ক্রাইস্টকে বোঝানো হচ্ছে, কারণ জেসাস ক্রাইস্টকে তো খ্রিস্টানরা গড হিসেবেও মানে। তো ওই জন্য বলতেছে যে লিটল ল্যাম্ব তোমাকে কে বানিয়েছে জানো, হিমসেলফ, হি বানিয়েছে। হি একটা ছোট বাচ্চাও হয়েছিল, মানে জেসাস ক্রাইস্ট বানিয়েছে। গড বানিয়েছে, গড জেসাস ক্রাইস্ট রূপে, বাচ্চা রূপে পৃথিবীতে এসেছিল, সেটার কথা বলতেছে। তাহলে এই এই তিনটা লাইনে এই প্রশ্নগুলোর অ্যান্সার দিয়ে দিল। কি বলতেছে যে হি ইজ কল্ড বাই দাই নেম, অর্থাৎ যে তোমাকে বানিয়েছে তাকে তোমার নামেই তাকে ডাকা হয়, তাকেও ল্যাম্ব বলা হয়। এবং ফর হি কলস হিমসেলফ এ ল্যাম্ব, কারণ সে তার নিজেকেই বলেছে যে সে একজন ল্যাম্ব, বা ল্যাম্বের মানে ল্যাম্বের মতো আকৃতি ধরে সে পৃথিবীতে এসেছিল, তাই বলতেছে। হি ইজ মিক অ্যান্ড হি ইজ মাইল্ড, এবং একটা ভেড়ার মতো তিনি অনেক শান্তশিষ্ট। হি বিকেম এ লিটল চাইল্ড, এবং সে একটা ছোট বাচ্চা হয়েছিল আর কি, ওই একটা ছোট বাচ্চা ছিল। এবার বলতেছে দেখো আই এ চাইল্ড, বলতেছে আমি, স্পিকার এখানকার যে স্পিকার বাচ্চা সেটা বলতেছে যে আই এ চাইল্ড, আমি একটা বাচ্চা, এন্ড দাও এ ল্যাম্ব, এবং তুমি একটা ল্যাম্ব। উই আর কল্ড বাই হিজ নেম, এবং তোমাকে এবং আমাকে দুজনকেই তার নামে ডাকা হয়, অর্থাৎ গডের নামেই ডাকা হয়। গড নিজেকে বলেছে তিনি একজন ল্যাম্ব, আবার গড সে জেসাস ক্রাইস্ট হিসাবে বাচ্চা হিসেবে জন্মগ্রহণ করেছে, সুতরাং সে একজন বাচ্চা। তো তো আমাকে বাচ্চা বলা হয়, তোমাকে ল্যাম্ব বলা হয়, তার মানে কি তার নাম ধরে, সৃষ্টিকর্তার গডের নাম ধরে আমাদের দুজনকে ডাকা হয়। লিটল ল্যাম্ব গড ব্লেস দি, লিটল ল্যাম্ব গডের আশীর্বাদ তোমার উপরে পড়ুক। এই কথাটা দুবার বলেছে। দেখো এইখানকার এইটা যখন তুমি পড়তেছো তখন কি কোনো পাপ পঙ্কিলতা কোনো কিছু পাইলা? পাওনি, কোনো পাপের কোনো বিষয়ই নাই এখানে। এখানে জাস্ট একটা ছোট বাচ্চা হচ্ছে একটা ছোট ভেড়াকে এই প্রশ্নগুলো করতেছে। আমরা এরকম অনেক সময় দেখি যে ছোট বাচ্চারা অনেক সময় এটা সেটা দিয়ে হয়তো কথাবার্তা বলে, কোনো একটা জিনিসকে বলতে এটা বলে ওটা বলে। তো এইখানে ওই কথাটাই বলতেছে। আচ্ছা, এখানে এখানে যেমন আছে, এখানে সিম্বলিজমটা আছে। ল্যাম্ব দ্বারা জেসাস ক্রাইস্ট বা গডকে বোঝানো হচ্ছে, এখানে চাইল্ড দ্বারা জেসাস ক্রাইস্ট বা গডকে বোঝানো হচ্ছে। তারপরে আমরা আরো জিনিস পাবো সামনে, যে হি দ্বারা জেসাস ক্রাইস্ট বা গডকে বোঝানো হচ্ছে। আমরা সামনে আরো পাবো সিম্বল। আচ্ছা, এখন বলো এই কবিতার ভেতরে জটিলতা কিছু আছে কিনা। এটারও
তোমার থিম হচ্ছে ইনোসেন্স। এখানে জটিলতা কিছু আছে থাকলে বলো যে অমুক লাইন বুঝতে পারিনি। আচ্ছা ধরে নিচ্ছি নাই। এবার এর পরের কবিতায় আমরা চলে যাই। কবিতাগুলি ছোট, সুতরাং অনেকগুলি, আবার কিছু কবিতা পাবো যেগুলো একটা কবিতা পড়তেই আমাদের 2-3 দিন লাগবে। কিছু কবিতা আছে যেগুলো সামারি পড়বো, যেমন রাইম অফ দ্য এনসিয়েন্ট মেরিনার, 650-700 লাইনের। এত বড় কবিতা পড়াইতে গেলে তো অবস্থাই খারাপ হয়ে যাবে, 6-7টা ক্লাস লাগবে। তো আমরা যেটা করবো একদিনেই সামারি পড়ে শেষ করে ফেলবো। স্যার রাইম অফ এনশিয়েন্ট মারিনা ওইটা ওই গল্পটা না, ওই যে অ্যালবাট্রস হ্যাঁ পাখি যে অভিশাপ দেয়, এটা ওই হ্যাঁ হ্যাঁ ইয়েটা না? হ্যাঁ ওইটাই। আচ্ছা। এটা হ্যাঁ ওই যে আচ্ছা, না ওইটা ইন্টা পড়ছি তো এই জন্য। হ্যাঁ ইন্টারমিডিয়েটে ওই যে রিঅ্যারেঞ্জমেন্ট হিসেবে আসতো বা বিভিন্ন জায়গায় প্যাসেজ হিসেবে আসতো। না, আমি বাংলা স্টোরিতে পড়ছিলাম, আর আমি ওই যে টাইটেলটা জানতাম না আর কি। আমাদের তো অ্যালবাট্রস দিয়ে জাস্ট পড়ছিলাম, আচ্ছা আচ্ছা। অ্যালবাট্রস কার্স। কিন্তু ওই যে রাইম অফ এনশিয়েন্ট মারিনা এটা মানে এই টাইটেলটা মানে জানা জানা লাগতেছে, এই জন্য জিজ্ঞেস করছি। হ্যাঁ আচ্ছা, তাহলে এবার দেখো আমরা আরেকটা কবিতা পড়ি, সেটা হচ্ছে নার্সেস সং। আমরা পড়লাম ইন্ট্রোডাকশন, এরপরে পড়লাম ল্যাম, এবার নার্সেস সং। এই জায়গাটা তো আমরা দেখবো কোনো রকম পাপ পঙ্কিলতার কিছু নাই, কোনো অপরাধ বোধ কোনো রকম কিছু নাই। কিন্তু আমরা সংস অফ এক্সপেরিয়েন্স যখন পড়বো তখন দেখবো যে এইগুলোর কন্ট্রাস্ট, মানে এগুলোতে এখানে যেরকম সহজ সরল ভাষায় সহজ সরল সবকিছু, ওই জায়গায় গিয়ে দেখবো যে আমরা এখানে এই জায়গাগুলোতে একটু কুটিলতা রয়েছে। তো নার্সের সং এবার দেখো, নার্সের সং বলতে, নার্স মানে হচ্ছে যে আমাদের দেশে তো নার্স মানে হচ্ছে তোমার হসপিটালে যারা আছে তারা। তো এই নার্স বলতে তোমার ওই যে চাইল্ড কেয়ার হোম থাকে না, চাইল্ড কেয়ার হোম ঢাকাতে অনেক আছে আর কি। তো চাইল্ড কেয়ারের যেই হচ্ছে কেয়ারটেকার তিনি হচ্ছেন মহিলা। তো তিনি যে বাচ্চাদেরকে দেখাশোনা করে থাকেন, তো সেই তার কথা বলা হচ্ছে। বা একটা ছোট চাইল্ড স্কুল, ছোট বাচ্চাদের স্কুল, আবাসিক স্কুল, সেখানে যিনি দেখাশোনা করেন যে মহিলা, তাকে বলা হচ্ছে নার্স। তো সেই নার্সের একটা গান, এখানে নার্সের সং বলতে নার্স গান গাইছে এরকমটা না, নার্স সম্পর্কে একটা বন্দনা বা নার্স সম্পর্কে পজিটিভ কিছু কথাবার্তা। দেখো এখানে বলতেছে যে when the voices of children are heard on the green। একটু একটা সিনারিও চিন্তা করো, বিকেলবেলা পরিষ্কার আকাশ, হ্যাঁ, চারিদিকে পাখি পাখি টাকি ডাকতেছে, এর মাঝে একটা স্কুল মাঠের ভিতরে অনেকগুলি বাচ্চা কাচ্চা খেলতেছে, যারা হচ্ছে ওই স্কুলেরই আবাসিক হোস্টেলে থাকে। এরকমটা একটু চিন্তা করো। এবং তার পাশে বসে আছে তাদেরই যে তত্ত্বাবধায়ক বা তাদেরকে দেখাশোনা করে যে নার্স, একজন মহিলা, তিনি বসে আছেন, তিনি তাদের দেখাশোনা করতেছেন। তো এই জায়গাটাতেই এরকম একটা দৃশ্য চিন্তা করে এটা পড়লে তুমি বুঝতে পারবা। দেখো বলতেছে যে when the voices of children are heard on the green। এখানে গ্রিন বলতে সবুজ মাঠ। বলছে মাঠের ভেতরে যখন ছোট বাচ্চাদের চিৎকার চেঁচামেচি ভয়েস যখন শোনা যায়, and laughing is heard on the hill। এবং তাদের হাসিগুলো যখন পাহাড় থেকে শোনা যায়। পাহাড় থেকে শোনা যায় বলতে এরকম যে ওই যে স্কুল বা ওই যে একটা চাইল্ড কেয়ার হোম, এর পাশে একটা পাহাড় আছে। তো বাচ্চারা যখন এখানে চিল্লাপাল্লা করতেছে, হাসতেছে, তখন এই পাহাড়ে তাদের আওয়াজটা প্রতিধ্বনি হয়ে চলে আসতেছে, আঘাত পেয়ে প্রতিধ্বনি হয়ে চলে আসতেছে, ইকো হচ্ছে। তো এটাই বলতেছে যে যখন বাচ্চাদের ভয়েসগুলি, চিৎকার চেঁচামেচিগুলি সবুজ মাঠের থেকে শোনা যায়, আবার যখন সেগুলো পাহাড়ের পাদদেশে ধাক্কা খেয়ে ইকো হয়ে চলে আসে, সেটাও যখন শোনা যায়, তখন আমাদের স্পিকার, এখানকার নার্স বলতেছে মাই হার্ট ইজ অ্যাট রেস্ট উইদিন মাই ব্রেস্ট। বলছে তখন আমার হৃদয়টা আমার বুকের ভেতরে যেন রেস্টে চলে যায়। মানে তিনি খুব মজা পান, তিনি খুব শান্তি পান যে বাচ্চারা খুব ফুরফুরে আছে, আনন্দে আছে, এইটা ভেবে তিনি খুব মজা পান। এখানে ব্রেস্ট বলতে তোমার বুক। অ্যান্ড এনিথিং এলস ইজ স্টিল। এবং সব কিছুই চুপচাপ, শান্ত, স্তব্ধ, কোনো কিছুতেই যেন রেস্টলেস বা অস্থিরতা কোনো কিছু নেই, এভরিথিং চুপচাপ। মানে এক কথায় আমাদের যে স্পিকার, তিনি খুব শান্তিতে চলে যান, খুব শান্তি পান। নার্সের কথা বলতেছে, নার্স বলতেছে যে আমি ওই সময়টাতে খুব শান্তি পাই। বাচ্চাদের চিৎকার চেঁচামেচি যখন বিকেলবেলা সবুজ মাঠের মধ্যে হয়, তারপরে যখন তাদের চিৎকার চেঁচামেচিগুলো পাহাড়ে ইকো হয়ে চলে আসে, তখন এগুলো শুনে আমার খুব মজা লাগে, আমি খুব শান্তি পাই, আমার খুব ভালো লাগে।
এটা তিনি বলতেছেন। এরপরে আমাদের স্পিকার অর্থাৎ আমাদের যে নার্স তিনি আরেকটা কথা বলতেছেন, কোটেশনের মধ্যে আছে, মানে তিনি আবার বলতেছেন কথা, দেন কাম হোম মাই চিলড্রেন, দ্য সান ইজ গন ডাউন। বলতেছে যে বাচ্চারা তোমরা তাহলে এবার ঘরে চলে আসো, হচ্ছে সূর্য ডুবে গেছে। অ্যান্ড দ্য ডিউজ অফ নাইট অ্যারাইজ, এবং রাত্রের যে ডিউজ, রাত্রের যে শিশির সেটা পড়া শুরু হয়ে গেছে, সুতরাং তোমরা ঘরে চলে আসো। এই যে এখানে ডিউ, এই ডিউ হচ্ছে একটা ভয়ের, ড্রেডফুল একটা সিম্বল। হ্যাঁ, ডিউ দিয়ে রাত্রিকালীন যে বিপদ আপদ, সেই বিপদ আপদকে বোঝানো হচ্ছে। যেহেতু রাত নমে চলে আসতেছে, সূর্য যেহেতু ডুবে যাচ্ছে, সুতরাং রাত্রিবেলার রাতের যে ভয়ঙ্কর যে বিষয়গুলো, শিশির বা অন্যান্য আরো যে বিষয়গুলো থাকে, সেই ভয়ঙ্কর বিষয়গুলো শুরু হয়ে যাচ্ছে, সুতরাং তোমরা সবাই ঘরে ফিরে আসো, মাঠে আর খেলাধুলা করার দরকার নেই। কাম কাম লিভ অফ প্লে অ্যান্ড লেট আস অ্যাওয়ে টিল দ্য মর্নিং অ্যাপিয়ার্স ইন দ্য স্কাই। বলতে চলে এসো, চলে এসো, খেলা বন্ধ করো এবং আমাদেরকে সকাল না হওয়া পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত সকালে সূর্য আকাশে দেখা না যাচ্ছে, ততক্ষণ আমরা আমাদের এই খেলাধুলা থেকে আমরা একটু দূরে থাকবো, আমাদের ডেইলি অ্যাক্টিভিটিস থেকে আমরা দূরে থাকবো। মানে এক কথা, আমরা রাতের খাওয়া দাওয়া করবো, ঘুমিয়ে পড়বো, সকালে উঠবো এবং তখন এসে আমরা আবার খেলাধুলা করব। এটা বলতেছে আমাদের নার্স। এবার বাচ্চারা কি বলতেছে দেখো। বাচ্চাদের ক্ষেত্রে যেটা হয় যে বাচ্চাদেরকে তুমি টেনে নিয়ে আসতে পারবে না সন্ধ্যাবেলা, সন্ধ্যাবেলা যেন সে আরো খেলতে চায়, তাই এই বাচ্চারাও এটাই করতেছে। বাচ্চারা বলতেছে নো নো লেট আস প্লে ফর ইট ইজ ইয়েট ডে। বলছে না না না, আমাদেরকে খেলতে দাও, এখনো তো দিনের আলো রয়েছেই, এখনো এটা দিন রয়েছে, এখনো রাত হয়নি। অ্যান্ড উই ক্যান গো টু স্লিপ, এবং এখনই আমরা ঘুমাতে যেতে পারি না। ঘুমাতে যেতে বলতে এখানে স্লিপ বলতে ধরো ঘরের ভিতরে গিয়ে আমরা এখনই ঢুকতে পারি না, বা এখনই খেয়ে দিয়ে যে ঘুমায় যাবো এরকমটা তো না, সুতরাং আমরা আরেকটু খেলি, এখনো তো দিন আছেই। Besides in the sky the little birds fly, তাছাড়াও আকাশে তো এখনো ছোট ছোট পাখিগুলো উঠতেছেই। and the hills are all covered with sheep, এবং পাহাড়ের পাদদেশগুলোতে তোমার হচ্ছে এখনো তো ভেড়াগুলো আছেই, মানে অনেক ভেড়া রাখাল হয়তো নিয়ে চড়ে বেড়াচ্ছে। তো বলতেছে এখনো যেহেতু দিন আছে, দিন আছে বলে এই যে পাখি আছে, তারপরে এখনো পাহাড়ের পাদদেশ দিয়ে হচ্ছে ভেড়াগুলো খাচ্ছে, সুতরাং এখনই আমরা বাসা মানে ঘরের মধ্যে ঢুকে যেতে পারি না, বাসায় চলে যেতে পারি না এবং গিয়েই যে ঘুমিয়ে পড়বো এরকমটাও না। তো যেহেতু এরকম না, সেহেতু আমরা এখনই ঘরে যেতে চাই না। এবার আমাদের নার্স কি করতেছে, এটা মেনে নিচ্ছে। নার্স এবার বলতেছে ওয়েল ওয়েল গো অ্যান্ড প্লে টিল দ্য লাইট ফেডস আওয়ে। বলছে ঠিক আছে ঠিক আছে, তাহলে ওই লাইট যতক্ষণ না একবারে চলে যাচ্ছে ততক্ষণ তোমরা খেলো। মেনে নিচ্ছে কিন্তু এখানে। অ্যান্ড দেন গো হোম টু বেড, এবং তারপরে তোমরা ঘরে এসে শুয়ে পড়বা, ঘরে মানে চলে আসবা আর কি, বাসায় চলে আসবা বা ফিরে যাবা এরকম। দ্য লিটল ওয়ান্স লিফট অ্যান্ড শাউটেড অ্যান্ড লাফড, এবং এইটা শুনে, এই যে বাচ্চারা যখন খেলতে চায় না, তুমি ধমকাচ্ছ বা ধমক দিচ্ছ, বাচ্চারা বলছে না আমরা আরো খেলবো, এরপরে যদি দেখো যে বাচ্চাদেরকে তুমি যদি অনুমতি দাও যে ঠিক আছে খেলো, দেখবে বাচ্চারা এত জোরে চিৎকার দিয়ে উঠবে এবং এত খুশি হবে, শাউটেড করবে, লাফ করবে, অর্থাৎ হাসাহাসি করবে, লাফাবে, এরকমটা করে থাকে কিন্তু। তো এটাই ও কথা বলতেছে যে লিটল ওয়ান্স, অর্থাৎ ছোট ছোট কিছু বাচ্চা এদের ভেতরে, তারা চিৎকার দিয়ে উঠলো, লাফাতে লাগলো এবং হাসতে শুরু করে দিল। অ্যান্ড অল দ্য হিলস ইকোড, এবং সমস্ত পাহাড়গুলিতে এগুলো প্রতিধ্বনি হয়ে ফিরে আসতে লাগলো। এবং আমাদের নার্স বলতেছে যে এই জিনিসগুলো আমার অনেক ভাল লাগতেছে, অর্থাৎ বাচ্চাদের এই যে আনন্দ করা সেই জিনিসটা। তাহলে দেখো এই জায়গাটাতে এই কবিতায় নার্স বলতেছে যে সন্ধ্যা হয়ে যাচ্ছে, চলে আসো, বাচ্চারা বলতেছে না এখনো তো দিন আছে, আমরা তো যাব না, আমাদেরকে আরো খেলতে দাও। তখন নার্স এটাকে মেনে নিচ্ছে, আচ্ছা ঠিক আছে তোমরা খেলো, এবং বাচ্চারা তখন খুবই আনন্দিত হয়ে যাচ্ছে। তো এটাতেও ইনোসেন্স পাচ্ছি না আমরা সব, এখানে কোনো হচ্ছে নেগেটিভ কোনো কথাবার্তা নাই। আমরা সামনের দিনে যখন সংস অফ এক্সপেরিয়েন্স থেকে একটা দুটো কবিতা পড়বো, এইটার যে বাকি একটা দুটো থাকলো সেটার বাদে, তখন দেখবা বুঝতে পারবা যে আসলে এই কবিতাটা কি বা এখানে কি বোঝানো হচ্ছে। যতক্ষণ না এই সংস অফ এক্সপেরিয়েন্স যতক্ষণ না পড়বো, ততক্ষণ এইটা ট্রু মেরিট তোমরা খুঁজে পাবা না, তোমাদের মনে হবে এটা আর এমন কি। সংস অফ এক্সপেরিয়েন্সে পড়তে গেলে আমরা দেখবো যে এখানে যেমন নার্স খুব সুন্দর ব্যবহার করতেছে, ওইখানে নার্স হচ্ছে খারাপ ব্যবহার করতেছে। খারাপ ব্যবহার বলতে ওই খারাপ ব্যবহার না, এরকমই যে ঘটনা ঘটবে তা না, ওইখানে অন্য একটা বিষয় নিয়ে
তার একটা সমস্যা আমরা এখানে দেখতে পাবো, মানে অ্যাডাল্ট লাইফের যে সমস্যাগুলি, সেই সমস্যাগুলো আমরা দেখতে পাবো ওইখানে। ইনফ্যাক্ট এইখানে আমরা দেখলাম যে সংস অফ ইনোসেন্সের ভেতরে ল্যাম নামে কবিতা, ঠিক তার উল্টা হচ্ছে ওইখানে পাবো টাইগার, বানানটা যদি টি ওয়াই তারপরে এই টাইগার মানে একই টাইগার, ওইখানে টাইগারকে প্রশ্ন করা হবে, এখানে ল্যামকে প্রশ্ন করা হচ্ছে, ওখানে টাইগারকে। তো ল্যাম হচ্ছে মিক অ্যান্ড মাইল্ড একটা অ্যানিমেল, আর হচ্ছে তোমার টাইগার কি সেরকম? টাইগার তো এরকম না। তো এই বিষয়টা নিয়ে একটা আলোচনা দুইটার ভেতরে আর কি। আচ্ছা, এখন এই যে আজকে যে তিনটা কবিতা পড়লাম, বারো কিছু বক বক করলাম, এগুলোর ভিতরে তোমাদের কোনো কিছু বলার থাকলে বলো, আর বা অন্য কোনো জিনিস সম্পর্কে জানার কোনো কিছু থাকলে বলতে পারো। কারো জানার কিছু আছে? স্যার অ্যাজ ইউ লাইক ইট এটার পিডিএফটা। পিডিএফটা দেইনি? না স্যার। পিডিএফ ভাইয়া ক্লাস কি শেষ? আই মিন হ্যাঁ ক্যান ক্লাস আই গো? শেষ, হ্যাঁ ক্লাস শেষ। আচ্ছা ভাইয়া তাহলে আমি যাই। থ্যাংক ইউ, আচ্ছা আসসালামু আলাইকুম। আচ্ছা, এই যে আজ ইউ লাইক এর পিডিএফটা দিয়ে দিলাম। আর ক্লাস শেষ, তোমাদের কিছু বলার না থাকলে তোমরা চলে যেতে পারো। আমি এই যে এটা আপলোড দিয়ে দিই, হয়ে গেল। এজ ইউ লাইক ইট কি আসলো? আসলো না তো, এইভাবে আসবে না, এইখান থেকে অ্যাড ফাইল করে দিতে হবে। বাস এবার গেল। প্রবলেম, উই আর ওয়ার্কিং অন গেটিং ইট ফিক্স। আচ্ছা এটা ফেসবুকের সমস্যা, এটা পরবর্তীতে আপলোড হবে। আচ্ছা ওকে, আজকে এ পর্যন্তই, ভালো থেকো সবাই, নেক্সট ক্লাসে আবার কথা হবে। আল্লাহ হাফেজ।